আসসালামু আলাইকুম। আমি শেখ আসাদুজ্জামান, ইন্সট্রাক্টর ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, আকিজ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। আজ এই অনলাইন ক্লাসে আকিজ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ষষ্ঠ পর্বের সকল শিক্ষার্থীকে জানাই স্বাগতম। আশা করি এই করোনাকালীন পরিস্থিতিতে তোমরা সবাই আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছো। আজকে আমি তোমাদের এসি মেশিন 1 বইয়ের 12তম অধ্যায় নিয়ে আলোচনা করব। অধ্যায়টির নাম হচ্ছে ইন্ডাকশন মোটরের পাওয়ার স্টেজ, দ্য কনসেপ্ট অফ পাওয়ার স্টেজ অফ ইন্ডাকশন মোটর। এই অধ্যায় আলোচনা করার মাধ্যমে আমরা যে বিষয়গুলো জানতে পারবো সেগুলো হচ্ছে 3 ফেজ ইন্ডাকশন মোটরের লসের তালিকা, একটি ইন্ডাকশন মোটরের বিভিন্ন স্তরে শক্তি উৎপাদনের চিত্র নির্ণয়করণ এবং এনার্জি স্টেজ সম্পর্কিত সমস্যার সমাধান নির্ণয়করণ। এখানে প্রথমেই যে বিষয়ে আমরা জানবো সেটা হচ্ছে 3 ফেজ ইন্ডাকশন মোটরের লসের তালিকা। ইন্ডাকশন মোটরের মধ্যে সাধারণত দুই ধরনের লস আমরা পেয়ে থাকি। একটি হচ্ছে ফিক্সড লস এবং অপরটি ভেরিয়েবল লস। ফিক্সড লসটা আবার দুই প্রকার। প্রথমত কোর লস বা আয়রন লস এবং আরেকটি হচ্ছে ঘর্ষণ ও হাওয়াজনিত অপচয়। এই কোর লস বা আয়রন লসকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে হিস্টেরেসিস লস এবং অপরটি হচ্ছে এডি কারেন্ট লস। আর ভেরিয়েবল লস আবার দুই প্রকার, স্টেটরের কপার লস এবং রোটরের কপার লস। এখন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হিস্টেরেসিস লস। হিস্টেরেসিস লসটা কি? আমরা স্টেটরের ইনপুটে যখন পাওয়ার সাপ্লাই দিই তখন স্টেটরের মধ্যে কয়েল দিয়ে কারেন্ট প্রবাহিত হয়। এই কারেন্টের কারণে স্টেটরে একটি রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয়। চৌম্বকত্বের এই পরিবর্তনশীলতার কারণে সেখানে কিছু পাওয়ার লস হয়ে থাকে। এই লসটাকে আমরা মূলত হিস্টেরেসিস লস বলে থাকি। হিস্টেরেসিস লস কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে, যেমন লোহার কোরের আয়তন, লোহার উৎকর্ষতা, চৌম্বক বলের সর্বোচ্চ ডেন্সিটি এবং চৌম্বকত্ব পরিবর্তনের ফ্রিকোয়েন্সি। এই বিষয়গুলোর উপর হিস্টেরেসিস লস নির্ভর করে থাকে। আয়রন লসের আরেকটি যে লস হয়ে থাকে সেটা হচ্ছে এডি কারেন্ট লস। এডি কারেন্ট লস সম্পর্কে জানতে হলে প্রথমে আমাদেরকে জানতে হবে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতি। এই নীতি অনুযায়ী যখন কোনো ফ্লাক্স কোনো কন্ডাক্টরকে কর্তন করে তখন সেই কন্ডাক্টরের মধ্যে ভোল্টেজ ইনডিউসড হয় এবং সেই কন্ডাক্টর যদি বদ্ধ পথ হয়ে থাকে তো তার মধ্যে কারেন্ট প্রবাহিত হয়। তো এখানে যখন আমরা কয়েলে কারেন্ট সাপ্লাই দিয়ে থাকি তখন এখানে চিত্রে দেখানো হয়েছে যে কয়েলের মধ্য দিয়ে যখন এসি কারেন্ট প্রবাহিত হচ্ছে তখন তার চারপাশে একটি ম্যাগনেটিক ফ্লাক্স উৎপন্ন হচ্ছে। এই ম্যাগনেটিক ফ্লাক্স আমাদের কোরের পাতটাকে কর্তন করছে, যার ফলে এর মধ্যে ভোল্টেজ উৎপন্ন হচ্ছে এবং কোর যেহেতু একটি বদ্ধ পথ তো এর মধ্যে কারেন্ট প্রবাহিত হচ্ছে। আমাদের কোর এর রেজিস্ট্যান্স অনেক কম হওয়ায় অনেক বেশি পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়। এই কারেন্ট প্রবাহের কারণে এখানে তাপ উৎপন্ন হয় এবং পাওয়ার লস হয়ে থাকে। তো এই পাওয়ার লসটাকে আমরা এডি কারেন্ট লস বলে থাকি। এই লস কমানোর জন্য আমরা কোরকে এভাবে বিভিন্ন পিস করে তৈরি করে থাকি পাতলা পাতলা শীটের এবং এর উপরে ইনসুলেশনের লেমিনেটিং করা থাকে। এর মাধ্যমে আমরা এডি কারেন্ট লসকে কমাতে পারি। এই এডি কারেন্ট লস কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে, যেমন মেশিনের গতিবেগ, চৌম্বক বলরেখা ও কোর ফলকের বেধের বর্গের সমানুপাতিক।
এখন ফিক্সড লসের সর্বশেষ যে লসটা হয়ে থাকে সেটা হচ্ছে ঘর্ষণ ও হাওয়াজনিত অপচয়। মোটরের বেয়ারিং এর মধ্যে শ্যাফটের এবং স্লিপ রিং মোটরের ক্ষেত্রে স্লিপ রিং এর উপর কার্বন ব্রাশের ঘর্ষণের ফলে কিছু পাওয়ার অপচয় হয়। এখানে একটি স্লিপ রিং মোটর দেখানো হয়েছে আর এই লাল চিহ্নের মাধ্যমে এখানে কার্বন ব্রাশ দেখানো হয়েছে। এই কার্বন ব্রাশ এই শ্যাফটের সাথে যে ঘর্ষণ হয়ে থাকে যার ফলে এখানে পাওয়ার লস হয়। এছাড়াও রোটর যখন ঘুরতে থাকে তখন বাতাসের সাথে রোটরের ঘর্ষণের ফলে কিছু পাওয়ার লস হয়। এটাকে আমরা ঘর্ষণ ও হাওয়াজনিত লস বলে থাকি। এটি নির্ভর করে রোটরের গতিবেগের উপর। এরপরে ভেরিয়েবল লস। ভেরিয়েবল লস বলতে আমরা মূলত যেটাকে বোঝাচ্ছি সেটা হচ্ছে কপার লস। এই কপার লস দুইটা জায়গাতেই হয়ে থাকে, স্টেটর এবং রোটর। কপারের মধ্যে দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হয় তখন কপারের রেজিস্ট্যান্সের কারণে সেখানে যে পাওয়ার লস হয়ে থাকে সেটাই হচ্ছে কপার লস, এবং সেটাকে আমরা আই স্কোয়ার আর লসও বলে থাকি। এখানে দেখানো হয়েছে এটা হচ্ছে স্টেটর ওয়াইন্ডিং এবং এটা হচ্ছে রোটর। এই রোটরের কন্ডাক্টর এবং স্টেটরের এই ওয়াইন্ডিং এই দুইটা জায়গাতেই এই কপার লসটা হয়ে থাকে। এই কপার লস নির্ভর করে কারেন্টের উপর। কারেন্ট যদি বৃদ্ধি পায় তাহলে কপার লসটা বৃদ্ধি পাবে, কারেন্ট কম হলে কপার লস কম হবে। এবং এই কারেন্ট প্রবাহ আবার নির্ভর করে আমাদের মোটরের লোডের উপরে। লোড বৃদ্ধি পেলে কারেন্ট প্রবাহ বৃদ্ধি পাবে এবং কপার লসও বৃদ্ধি পাবে। তাই এটাকে ভেরিয়েবল লসের মধ্যে ধরা হয়েছে, যেহেতু এটার মান লোডের উপর নির্ভরশীল। আচ্ছা, আমরা লসের তালিকা দেখলাম। এখন দেখব একটি ইন্ডাকশন মোটরের বিভিন্ন স্তরের শক্তি উৎপাদনের চিত্র। এখানে যে চিত্রটা রয়েছে এই চিত্রের মাধ্যমে আমরা একটি ইন্ডাকশন মোটরের কোন কোন স্তরে শক্তি অপচয় হচ্ছে এবং কি পরিমাণ শক্তি পরবর্তী স্তরে যাচ্ছে সেগুলো সম্পর্কে আমরা একটা ধারণা পাবো। এই চিত্রের মধ্যে প্রথমে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে মোটরের ইনপুট, অর্থাৎ স্টেটরের ইনপুটে যে পাওয়ারটা দেওয়া হয়ে থাকে সেটা প্রথমে দেখানো হয়েছে। তারপরের যে ধাপ সেটা হচ্ছে স্টেটরের কপার লস এবং আয়রন লস। তাহলে ইনপুটে যে পাওয়ারটা দেওয়া হয়েছে সেখান থেকে রোটরের স্টেটরে যে লসগুলো হয়ে থাকে সেগুলো যদি আমরা বাদ দিই তাহলে যে পাওয়ারটা অবশিষ্ট থাকে সেটা হচ্ছে রোটরের ইনপুটে যায়। এখন এই রোটরের ইনপুট থেকে যে পাওয়ারটা আমরা পাচ্ছি সেখানে রোটরের মধ্যে আবার কপার লস হয়ে থাকে। সেই কপার লসটা যদি আমরা বাদ দিই ইনপুট থেকে তাহলে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ। এর পরের ধাপে আছে যে মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ হওয়ার পরে রোটরটা যখন ঘুরছে তখন তার বেয়ারিং এবং কার্বন ব্রাশ ও বাতাসের সাথে ঘর্ষণের ফলে যে লসটা হচ্ছে সেটা পরবর্তী স্তরে দেখানো হয়েছে। এটাকে উইন্ডেজ অ্যান্ড ফ্রিকশন লস বলা হচ্ছে। এই লসটা যদি আমরা পাওয়ার ডেভেলপ থেকে বাদ দিই তাহলে যেটা থাকে সেটা হচ্ছে একটি রোটরের আউটপুট পাওয়ার বা একটি মোটরের ফাইনাল আউটপুট। এই একই চিত্র এখানে দেখানো হয়েছে ফ্লোর মাধ্যমে। এখানে যেটা দেখানো হয়েছে ওই একই ধাপগুলোকে পাওয়ার ফ্লো ডায়াগ্রামের মাধ্যমে দেখানো হয়েছে। এখানে একটি ফ্লো ডায়াগ্রাম রয়েছে যেটা হচ্ছে মোটরের ইনপুট থেকে আমরা মোটরের স্টেটরের যে ইনপুটটা দিচ্ছি সেটা তারপরে এখান থেকে মোটর স্টেটরে লস হচ্ছে দুইটা লস, কপার লস এবং আয়রন লস। তারপরে বাদ বাকি পাওয়ারটা চলে যাচ্ছে রোটরের ইনপুটে। রোটরের ইনপুটের যাওয়ার পরে রোটরের মধ্যে কিছু লস হচ্ছে, এটা হচ্ছে কপার লস।
এবং আয়রন লস। রোটরের এই লসগুলো বাদ দিলে যেটা থাকছে সেটা হচ্ছে মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ। এই মেকানিক্যাল পাওয়ার ডেভেলপের পরে যে উইন্ডেজ অ্যান্ড ফ্রিকশন লস সেটা এখানে দেখানো হয়েছে, সেটা যখন বাদ যাচ্ছে তখন ফাইনালি আমরা পাচ্ছি যে রোটরের আউটপুট অথবা মোটরের ফাইনাল আউটপুট। এই একই জিনিস এর পাশে দেখানো হয়েছে। আমরা যে বিভিন্ন স্তর সম্পর্কে আলোচনা করলাম, যেমন স্টেটরের পাওয়ার ইনপুট, স্টেটরের বিভিন্ন লস, তারপর রোটরের ইনপুট, তারপর রোটরের লস, তারপর রোটরের লস বাদ দেওয়ার পরে যে মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ হয়েছে সেটা, এবং তারপর উইন্ডেজ লস, এবং ফাইনালি যে আউটপুট। এই যে বিভিন্ন স্তরগুলো নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম, সেইগুলোর ইকুয়েশনগুলো এখন আমরা দেখব, যেগুলো আমাদেরকে ম্যাথ করার ক্ষেত্রে বা প্রবলেম সলভ করার ক্ষেত্রে সাহায্য করবে। এখানে প্রথমেই আমরা যে স্তর নিয়ে পড়েছিলাম সেটা হলো স্টেটরের ইনপুট পাওয়ার। তো এখানে দেওয়া আছে পিআইএস, আইতে ইনপুট, এস দিয়ে বোঝানো হচ্ছে স্টেটর। তাহলে পাওয়ার যেটা হচ্ছে স্টেটরের ইনপুটে দেওয়া হচ্ছে সেটা যেহেতু থ্রি ফেজ পাওয়ার, তো সেক্ষেত্রে আমরা জানি এটা একটি কমন সূত্র যে √3 ভিএল আইএল কস থেটা আই। এখানে কস ফাই আই হচ্ছে ইনপুট পাওয়ার ফ্যাক্টর, এবং যেহেতু এটা থ্রি ফেজ, তো এখানে লাইন ভোল্টেজ এবং লাইন কারেন্ট সম্পর্কে বলা হয়েছে। এরপরে যেটা এখানে রয়েছে সেটা হচ্ছে যদি আমরা ফেজ ভোল্টেজ এবং ফেজ কারেন্ট নিয়ে এই সূত্রটা লিখি তাহলে আসবে থ্রি স্টেটরের ফেজ ভোল্টেজ, স্টেটরের ফেজ কারেন্ট, কস থেটা আই। এটা গেল স্টেটরের ইনপুট। এরপরে স্টেটরের যে লস হয়ে থাকে, একটা হচ্ছে কপার লস এবং একটা হচ্ছে আয়রন লস। তো কপার লস হচ্ছে আই স্কোয়ার আর। তো এখানে এই যে পি এস সিএল, সিএল তে কপার বোঝাচ্ছে, এস দিয়ে স্টেটর, তাহলে স্টেটরের কপার লস ইকুয়াল থ্রি আই স্কোয়ার আর। এখানে তিনটা ফেজের রেজিস্ট্যান্স, এখানে প্রত্যেক ফেজের রেজিস্ট্যান্সকে আর এসপি দ্বারা প্রকাশ করা হচ্ছে এবং প্রত্যেক ফেজ কারেন্টকে আইএসপি দ্বারা প্রকাশ করা হচ্ছে। তো যেহেতু এটা থ্রি ফেজ, সুতরাং সূত্রটি হচ্ছে থ্রি আই স্কোয়ার আর। এটা কপার লস। আর আয়রন লস এর মধ্যে দুইটা অংশ আছে, একটা হচ্ছে হিস্টেরেসিস লস এবং ইডি কারেন্ট লস। সেটাকে এখানে দেখানো হয়েছে যে এইচ দিয়ে হিস্টেরেসিস লস প্লাস ই দ্বারা ইডি কারেন্ট লস দেখানো হচ্ছে স্টেটরের। তাহলে আমরা স্টেটরের, এটা ছিল ইনপুট, এই ইনপুট যে পাওয়ার সেখান থেকে আমরা যে লসগুলো হচ্ছে, একটা হচ্ছে কোর লস এবং আরেকটা হচ্ছে আই স্কোয়ার আর কপার লস। এই দুইটা লস যদি বাদ দিই তাহলে ফাইনালি যেটা পাবো সেটা হচ্ছে স্টেটরের আউটপুট। সেই জিনিসটা এখানে দেওয়া আছে যে স্টেটরের আউটপুট ইকুয়াল ইনপুট পাওয়ার মাইনাস কপার লস মাইনাস হিস্টেরেসিস লস প্লাস এডি কারেন্ট লস। এই আউটপুট স্টেটরের যে আউটপুট পাওয়ার সেটাকে আবার এয়ার গ্যাপ পাওয়ার বলা হচ্ছে। আচ্ছা, তাহলে ওই জিনিসটাই যে স্টেটরের আউটপুট পাওয়ার ইকুয়াল এয়ার গ্যাপ পাওয়ার ইকুয়াল ইনপুট পাওয়ার অফ দ্য মোটর বা আর পিআই, রোটর পাওয়ার ইনপুট, রোটর পাওয়ার ইনপুট। তাহলে আমাদের স্টেটরের আউটপুট এবং রোটর পাওয়ার ইনপুট এই দুইটা একই জিনিস, সেটা আমরা এর মাধ্যমে বুঝতে পারছি। এখানে এগুলো সংক্ষিপ্ত রূপগুলো দেখানো হয়েছে। এরপরে যেটা নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে রোটরের এই যে পাওয়ার ইনপুটের পরে এখান থেকে যে লসটা হচ্ছে সেটা হচ্ছে রোটরের কপার লস। রোটরের কপার লসটা হলো আই স্কোয়ার আর। তাহলে এখানে রোটরের কারেন্ট আই টু দ্বারা প্রকাশ করা হচ্ছে এবং রোটরের রেজিস্ট্যান্সকে আর টু দ্বারা প্রকাশ করা হচ্ছে। তাহলে থ্রি আই স্কোয়ার আর, এটা হচ্ছে রোটরের
কপার লস, আর সি দ্বারা প্রকাশ করা হচ্ছে হলো রোটরের কপার লস। তাহলে এটা ছিল রোটরের ইনপুট, সেখান থেকে কপার লসটা বাদ যাচ্ছে, বাদ বাকি যে পাওয়ার ডেভেলপ সেটা থেকে যাচ্ছে। এখানে রোটরের কোর লস সম্পর্কে বলা হয়েছে, যদিও এটা অতি নগণ্য হওয়ার কারণে এটাকে ইগনোরও করা যেতে পারে। তারপরে ওখানে দেখানো হয়েছে যে রোটরের হিস্টেরেসিস লস প্লাস এডি কারেন্ট লস। আচ্ছা, এছাড়া যে আরেকটি লস হয়ে থাকে মেকানিক্যাল পাওয়ার ডেভেলপের পরে, সেটা হচ্ছে ফ্রিকশন অ্যান্ড উইন্ডেজ লস। এটাকে প্রকাশ করা হচ্ছে পিএফডাব্লিউ দ্বারা। এবং এখানে আর বেশ কিছু মিসেলেনিয়াস লসের কথা এখানে বলা হয়েছে। তাহলে এই যে পাওয়ার ডেভেলপ হলো, পাওয়ার ডেভেলপ হওয়ার পরে এখান থেকে যে এডি কারেন্ট লস বা হিস্টেরেসিস লস সেটা যদি বাদ দিই, ফ্রিকশন লস যদি বাদ দিই, উইন্ডেজ লস বাদ দিই, এবং আরো বেশ কিছু যে স্টে লোড লস বলে যেগুলো মিসেলেনিয়াস লস, এই তিনটা চারটা লস যদি আমরা বাদ দিই, তাহলে ফাইনালি যেটা থাকে সেটা হচ্ছে আমাদের রোটরের আউটপুট। ওই কথাগুলো এখানে ইকুয়েশন আকারে দেখানো হয়েছে যে রোটরের যে মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ, সেই মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ ইকুয়াল কি রোটরের ইনপুট পাওয়ার মাইনাস রোটরের কপার লস। তাহলে এই যে এটা হচ্ছে মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ, সেটা ইকুয়াল হচ্ছে রোটরের ইনপুট পাওয়ার মাইনাস রোটরের কপার লস। এই একই জিনিসকে বলা যেতে পারে, যেহেতু রোটরের পাওয়ার ইনপুট এবং এয়ার গ্যাপ পাওয়ার একই জিনিস, তাহলে এর পরিবর্তে এয়ার গ্যাপ পাওয়ার মাইনাস রোটরের কপার লস, এবং রোটরের কপার লসের ইকুয়েশন হচ্ছে 3i²r, সেটা এখানে দেখানো হলো। এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে একটি মোটরের আউটপুট পাওয়ার। আউটপুট পাওয়ারটা কি, সেটা হচ্ছে আমরা আগেও দেখেছি যে এটা ছিল হচ্ছে পাওয়ার ডেভেলপ। সেই পাওয়ার ডেভেলপ থেকে এই যে বিভিন্ন রকমের যে লস সেটা যদি আমরা বাদ দিই, যেমন এখানে দেখা যায় ফ্রিকশন অ্যান্ড উইন্ডেজ পাওয়ার লস, এই যে এটা হচ্ছে ফ্রিকশন লস দেখানো হয়েছে, এখানে এই যে উইন্ডেজ লস দেখানো হয়েছে, এইটা যদি বাদ দিই এবং মিসেলেনিয়াস অন্যান্য যে লস, যেমন এখানে কোর লস এবং স্টে লোড লস, এগুলো যদি আমরা বাদ দিই, এই সব লস যদি আমরা বাদ দিই, তাহলে যেটুকু থাকে সেটা হচ্ছে আমার আউটপুট, সেটা এখানে ইকুয়েশনের মাধ্যমে দেখানো হলো। এই আউটপুটটা আমরা শ্যাফট পাওয়ার হিসেবেও পেয়ে থাকি বা ইউজফুল পাওয়ার। ফাইনালি আমরা একটা মোটরের আউটপুটে যেটা পাই আর কি। এবং এখানে আরেকটি সংজ্ঞা দেখানো হয়েছে, সেটা হচ্ছে হলো সিনক্রোনাস ওয়াট। সিনক্রোনাস ওয়াটটা কি, যে রোটরের যে টর্ক সরাসরি রোটরের পাওয়ার ইনপুটের সাথে সম্পর্কযুক্ত। কাজেই অনেক সময় মোটরের টর্ককে ফুট পাউন্ডে প্রকাশ না করে সিনক্রোনাস ওয়াটে প্রকাশ করা হয়। এখানে সোজাসুজি বলা যায় যে এয়ার গ্যাপ অতিক্রম করে যে পাওয়ার রোটরে প্রবেশ করে তাই সিনক্রোনাস ওয়াট। তার মানে একটি রোটরের ইনপুট পাওয়ার হচ্ছে সেই রোটরের সিনক্রোনাস ওয়াট। এখানে ম্যাথমেটিক্স করার স্বার্থে বেশ কিছু সূত্র দেখানো হয়েছে, যে একটি রোটরের পাওয়ার ইনপুট ইকুয়াল কপার লস ডিভাইডেড এস, মানে হচ্ছে স্লিপ। এই সূত্রটা আমরা 10 নম্বর অধ্যায়ে দেখেছি। এবং তারপরে যেটা আছে সেটা হচ্ছে পাওয়ার ডেভেলপ ডিভাইডেড 1 মাইনাস এস। তো আমরা এই রোটরের পাওয়ার ইনপুটকে আরেকটা নামে ডাকতে পারি, সেটা হচ্ছে সিনক্রোনাস ওয়াট। সুতরাং সিনক্রোনাস ওয়াট ইকুয়াল পাওয়ার ইনপুট রোটরের ইকুয়াল কপার লস ডিভাইডেড স্লিপ, অথবা রোটরের পাওয়ার ডেভেলপ ডিভাইডেড 1 মাইনাস স্লিপ। তো এখানে এই যে স্লিপটা, এটা যদি বাম পাশে আমরা নিয়ে যাই, পাওয়ার ইনপুটের সাথে যদি আমরা গুণ করে দিই, তাহলে কি দাঁড়ায় RCL ইকুয়াল RPI ইন্টু এস। তার মানে রোটরের কপার লস ইকুয়াল রোটরের পাওয়ার ইনপুট গুণ স্লিপ, সেই কথাটা এখানে লেখা হয়েছে। ঠিক একইভাবে 1 মাইনাস স্লিপ,
সেটাকেও যদি আমরা বাম পাশে নিয়ে যাই তাহলে আরপিআই এর সাথে গুণ হয়ে যায়, সেই ইকুয়েশনটা এখানে দেখানো হয়েছে। এরপরে আমরা অঙ্কের স্বার্থে আরেকটি সূত্র আমরা দেখব, সেটা হচ্ছে একটি রোটরের আউটপুট পাওয়ারের ইকুয়েশন অন্য কিছু উপাদান দ্বারা। যেমন এইটা হচ্ছে রোটরের আউটপুট, এই রোটরের আউটপুট ইকুয়াল 2 পাই রোটরের রোটেশন এন আর টিজি টর্ক ডিভাইডেড 60, এটাকে ওয়াটে প্রকাশ করা হয়েছে। এবং রোটরের ইনপুট পাওয়ার যেটা, সেই সূত্রটা হলো P2 ইকুয়াল 2 পাই NS বা সিনক্রোনাস স্পিড TG ডিভাইডেড 60, এখানে এটা হচ্ছে টর্ক। তাহলে আমরা দেখতে পাচ্ছি আউটপুটের ক্ষেত্রে রোটরের স্পিড এবং ইনপুটের ক্ষেত্রে সিনক্রোনাস স্পিড। এখন এই দুইটা যদি আমরা একে অপরকে বিয়োগ করি, যেমন ইনপুট থেকে যদি আমরা আউটপুট বিয়োগ করি, তাহলে আমরা কি পাবো? কপার লস পাবো। এই যে এখানে আমরা এই চিত্র থেকেও সেটা দেখতে পারি, এটা হচ্ছে রোটরের ইনপুট আর এটা হচ্ছে রোটরের আউটপুট। তাহলে রোটরের ইনপুট এবং আউটপুটের মাঝে যেটা আছে সেটা হচ্ছে কপার লস। তাহলে ইনপুট থেকে আউটপুট যদি আমরা বিয়োগ দিই তাহলে থাকবে কপার লস। তাহলে 2 নম্বর সমীকরণ থেকে যদি 1 নম্বর সমীকরণ আমরা বিয়োগ দিই তাহলে আমরা কপার লস পাবো। অতএব কপার লসের সমীকরণটা দাঁড়াবে এরকম, কপার লস ইকুয়াল রোটরের ইনপুট মাইনাস আউটপুট ইকুয়াল 2 পাই টিজি সিনক্রোনাস স্পিড মাইনাস রোটরের স্পিড ডিভাইডেড 60, এটা হচ্ছে কপার লস। এখন আমরা এটা 3 নম্বর সমীকরণ, 3 নম্বর সমীকরণকে যদি 2 নম্বর সমীকরণ দ্বারা ভাগ দিই তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে কপার লস ডিভাইডেড রোটরের পাওয়ার ইনপুট ইকুয়াল সিনক্রোনাস স্পিড মাইনাস রোটর স্পিড ডিভাইডেড সিনক্রোনাস স্পিড। এই সমীকরণটাকে আবার বলা যায় স্লিপ, কারণ আমরা জানি স্লিপ ইকুয়াল সিনক্রোনাস স্পিড মাইনাস রোটর স্পিড ডিভাইডেড সিনক্রোনাস স্পিড। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে রোটরের আমরা যদি পাওয়ার ইনপুটটা ডান সাইডে নিয়ে যাই তাহলে আসবে যে কপার লস ইকুয়াল স্লিপ গুণ রোটরের পাওয়ার ইনপুট, যে সমীকরণটা আমরা এর আগেও দেখিয়েছি সেই সমীকরণটা এখানে দেখানো হয়েছে। আর এইগুলো আমরা আগে বলেছি যে একটি রোটরের পাওয়ার আউটপুট ইকুয়াল ইনপুট মাইনাস লস, কপার লস। তাহলে কপার লসকে আবার বলা যেতে পারে কি, এখানে এস ইন্টু ইনপুট, রোটরের ইনপুট সেটা কপার লসের পরিবর্তে বসানো হয়েছে। এবং এই দুইটা থেকে যদি কপার লস এই ইনপুটটাকে আমরা যদি কমন নিই তাহলে 1 মাইনাস এস থাকে, তাহলে রোটরের পাওয়ার ইনপুট ইন্টু 1 মাইনাস এস। এটা কিসের সূত্র? এটা হচ্ছে পাওয়ার আউটপুটের সূত্র, রোটরের পাওয়ার আউটপুট বা মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ। ফাইনালি একই সমীকরণগুলো বিভিন্ন রূপে দেখানো হয়েছে। আর এই যে চিত্রটা আমরা দেখছি আমাদের ডান সাইডে রয়েছে, এখানে কিন্তু আমাদের বিভিন্ন স্টেজগুলো অনেক সুন্দরভাবে দেখানো হয়েছে। যেমন এখানে যে 3টা টার্মিনাল দেওয়া আছে, এখানে আমরা পাওয়ার ইনপুট দিব, এটা হচ্ছে স্টেটরের ইনপুট। তারপরে এই স্টেটরের মধ্যে যে ওয়েন্ডিং আছে সেখানে কপার লস হবে এবং এর আয়রনে আয়রন লস হবে। বাদ বাকি পাওয়ারটা এয়ার গ্যাপ অতিক্রম করে কোথায় যাবে? রোটরে যাবে। এবং রোটরের মধ্যে যে কপার আছে যার কারণে এখানে কপার লস হবে, কপার লস হওয়ার পরে বাদ বাকি পাওয়ারটা চলে যাবে মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ হিসাবে শ্যাফটে। এই শ্যাফটের ঘূর্ণায়নের ফলে কিছু ঘর্ষণজনিত লস হবে, সেটাকে আমাদের উইন্ডেজ অ্যান্ড ফ্রিকশন লস বলা হয়েছে। এবং বাদ বাকি পাওয়ারটা আমরা ফাইনালি আউটপুটে পাবো। সেই চিত্রটা এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। এখন কিছু প্রয়োজনীয় সূত্র।
কিছু প্রয়োজনীয় সূত্র এখানে দেখানো হয়েছে যাতে ম্যাথগুলো করতে সুবিধা হয়, যার মধ্যে ম্যাক্সিমামই আমরা আগে আলোচনা করেছি। এখানে যে সূত্রগুলো আছে সেগুলো সবই আলোচনা করা হয়ে গেছে। এর মধ্যে যে জিনিসটা আমরা প্রথমে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রোটরের ভোল্টেজ। রোটরের ভোল্টেজ ER ইকুয়াল স্লিপ ইন্টু রোটর স্থির অবস্থার ইনডিউসড ভোল্টেজ। আর রোটরের কারেন্ট আমরা জানি কারেন্ট ইকুয়াল ভোল্টেজ ডিভাইডেড ইম্পিডেন্স। তো এখানে সেই জিনিসটাই আছে, এটা হচ্ছে রোটরের ভোল্টেজ ডিভাইডেড ইম্পিডেন্স, রোটরের টোটাল ইম্পিডেন্স, সেটা এখানে দেখানো হয়েছে। আর এই পাশে এগুলো টোটাল এখানে যে সিম্বলগুলো ইউজ করা হয়েছে তার কোনটাকে কি প্রকাশ করা হয়েছে তা এখানে দেওয়া আছে, যে EBR ইকুয়াল রোটর ইনডিউসড ভোল্টেজ স্ট্যান্ড স্টিল অবস্থায়। আর এটা হচ্ছে RR রোটরের রেজিস্ট্যান্স, এটা হচ্ছে XBR এটা দ্বারা রোটরের রিঅ্যাকটেন্সকে বোঝানো হচ্ছে। রিঅ্যাকটেন্স এটা হচ্ছে স্ট্যান্ড স্টিল অবস্থা, মানে যখন দাঁড়ায় আছে মোটরটা সেই সময়কার রিঅ্যাকটেন্স। এখানে টর্ক, ফুল লোড টর্কের একটা সমীকরণ আমরা দেখতে পারি, যে সমীকরণটা আমরা এর আগেও দেখে এসেছি, যে একটি পাওয়ার ডেভেলপ ইকুয়াল পাওয়ার ডেভেলপ অথবা এটা রোটরের আউটপুট পাওয়ারের যে সমীকরণটা আমরা দেখেছিলাম, যে 2πn/r বা রোটরের স্পিড গুণ টর্ক ডিভাইডেড 60, সেই সমীকরণ থেকেই আমরা টর্কের ইকুয়েশনটা বের করতে পারবো। কিভাবে দেখি, যে আমাদের যে পাওয়ার ডেভেলপ আছে তাকে যদি আমরা 746 দ্বারা ভাগ করি তাহলে আমরা হর্স পাওয়ারে নিয়ে যেতে পারবো। হর্স পাওয়ারে নিয়ে গেলে এই সাইডটা হর্স পাওয়ার হয়ে গেল, ওয়াটকে উপরে ছিল ওয়াট, সেটাকে আমরা 746 দ্বারা ভাগ দিলাম, উভয় পক্ষে দিলাম। তারপরে আমাদের এই ফুল লোড টর্কটা থাকলো, আর সবকিছু আমরা বাম সাইডে নিয়ে আসলাম, তাহলে নিচের এটা উপরে গুণ হয়ে গেল এবং উপরেরটা নিচে ভাগ হয়ে গেল। এটাই দাঁড়ালো ফাইনালি ফুল লোড টর্ক। এখন আমরা প্রবলেম সলভের দিকে যাই। প্রথম যে প্রবলেমটা আছে সেখানে বলা হয়েছে যে একটি 3 ফেজ 60 হার্জ 6 পোল 220 ভোল্টেজ একটা রোটর, এই রোটরের ইন্ডাকশন মোটরের স্টেটর ডেল্টা এবং রোটর স্টারের সংযোগ দেওয়া আছে। আচ্ছা, এই যে ওয়েন্ডিংটা করা হয়েছে সেখানে হচ্ছে স্টেটর ডেল্টা আকারে আছে এবং রোটরটা আছে হচ্ছে স্টার কানেকশনে। রোটরের স্টেটরের অর্ধেক পরিবাহী যদি রোটরে যদি স্টেটরের অর্ধেক পরিবাহী থাকে তাহলে রোটরের গতি হচ্ছে 1110 RPM এবং রোটরের রেজিস্ট্যান্স 0.1 ওহম, রোটরের রিঅ্যাকট্যান্স 0.5 ওহম হলে আমাদের যে জিনিসগুলো নির্ণয় করতে হবে সেটা হচ্ছে রোটরের পাওয়ার ইনপুট, রোটরের কপার লস এবং রোটরের পাওয়ার ডেভেলপ। এখন আমাদের যেসব হিন্টস এখানে দেওয়া আছে, যেসব মানগুলো দেওয়া আছে সেগুলো গিভেন ডাটাগুলো আমরা লিখে নিই। প্রথমে দেওয়া আছে ফ্রিকোয়েন্সি 60 হার্জ, তারপর এটা 6 পোল সেটা দেওয়া আছে। তো এটা 6 পোল যেহেতু আমরা জানি এবং ফ্রিকোয়েন্সিও জানি, তো এখান থেকে আমরা সিনক্রোনাস স্পিডটা বের করে নিতে পারবো। সিনক্রোনাস স্পিডের যে সূত্র NS ইকুয়াল 120 F/P, তো এখানে ফ্রিকোয়েন্সি 60 ডিভাইডেড P পোল হচ্ছে 6, তো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি সিনক্রোনাস স্পিড হচ্ছে 1200 RPM। এখানে দেওয়া আছে ভোল্টেজ 220 ভোল্ট, এটা প্রত্যেক ফেজের ভোল্টেজ। তারপরে এখানে বলা আছে যে রোটরের যে ভোল্টেজ সেটা এখানে বলা আছে যে স্টেটরের অর্ধেক, তাহলে স্টেটরের ভোল্টেজ হচ্ছে 220, তাহলে রোটরের ইনডিউসড ভোল্টেজ স্থির অবস্থায় 2 দিয়ে ভাগ করলে যেটা হয় সেটা পাওয়া যাচ্ছে 110 ভোল্ট, যেহেতু অর্ধেক স্টেটরের অর্ধেক রোটরের পরিবাহী, সুতরাং ভোল্টেজও অর্ধেক ইনডিউসড হবে এখানে। রোটরের স্পিড দেওয়া আছে 1110 RPM, রোটরের রেজিস্ট্যান্স দেওয়া আছে এখানে 0.1 ওহম এবং রিঅ্যাকট্যান্স দেওয়া আছে 0.5 ওহম। আমাদেরকে যেসব
জিনিসগুলো আমাদের এখানে বের করতে হবে, বা যে মানগুলো আমাদের নির্ণয় করতে হবে সেগুলো হচ্ছে রোটরের পাওয়ার ইনপুট, রোটরের কপার লস এবং রোটরের পাওয়ার ডেভেলপ। এখানে আমরা যদি প্রথমে চিন্তা করি যে রোটরের পাওয়ার ইনপুটটা বের করব, তাহলে আমরা জানি রোটরের পাওয়ার ইনপুটের যে সূত্র সেটা হচ্ছে রোটরের কপার লস ডিভাইডেড এস। এটা হচ্ছে আমাদের সূত্র, পাওয়ার ইনপুট ইকুয়াল কপার লস ডিভাইডেড এস। তাহলে আমাদের দরকার স্লিপ, যেটা এখানে দেওয়া নেই, এবং রোটরের কারেন্ট দরকার, সেটাও এর মধ্যে দেওয়া নেই, আমাদের সেটাকে নির্ণয় করতে হবে। তাহলে স্লিপ নির্ণয়ের সূত্র কি? সিনক্রোনাস স্পিড মাইনাস রোটর স্পিড ডিভাইডেড সিনক্রোনাস স্পিড। এই সূত্রের মাধ্যমে আমরা এখানে স্লিপটা নির্ণয় করে ফেললাম মান বসিয়ে, এবং আমরা জানি রোটরের কারেন্ট নির্ণয়ের যে সূত্র, যে রোটরের ভোল্টেজ ডিভাইডেড ইম্পিডেন্স, সেই সূত্রটা আমরা এখানে বসালাম। বসানোর পরে সেখানে মানগুলো সব ইনপুট দিলাম, দিলে আমাদের আসলো 77.5 অ্যাম্পিয়ার। তাহলে আমরা রোটরের কারেন্ট এবং স্লিপ নির্ণয় করতে পারলে আমাদের রোটরের রেজিস্ট্যান্স দেওয়া আছে, সুতরাং আমরা এখান থেকে রোটরের পাওয়ার ইনপুটটা নির্ণয় করতে পারলাম। এরপরে আছে কপার লস। কপার লসের যে সূত্র সেটা হচ্ছে কপার লস ইকুয়াল পাওয়ার ইনপুট গুণ স্লিপ। তাহলে আমাদের পাওয়ার ইনপুট এটা বেরিয়েছে, এর সাথে স্লিপ আমরা নির্ণয় করেছি, এই দুটো গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি রোটরের কপার লস। এবার পাওয়ার ডেভেলপ। পাওয়ার ডেভেলপের যে সূত্র, যে পাওয়ার ডেভেলপ ইকুয়াল পাওয়ার ইনপুট গুণ 1 মাইনাস এস। এখানে পাওয়ার ইনপুট এবং এস দুটোরই মান আমাদের জানা, এই মানগুলো ইনপুট দিলে আমরা ফাইনালি রোটরের পাওয়ার ডেভেলপটা নির্ণয় করতে পারবো ওয়াটে। এখন যেহেতু পাওয়ার ডেভেলপ, এটাকে আবার বলা যায় মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ, তো মেকানিক্যাল পাওয়ারকে আমরা আবার ওয়াটে প্রকাশ করি না, সেটাকেও প্রকাশ করি হর্স পাওয়ারে। তাই ওয়াটকে 746 দ্বারা ভাগ দিয়ে আমরা হর্স পাওয়ার নির্ণয় করলাম। এটাই ছিল প্রথম সমস্যার সমাধান। দ্বিতীয় সমস্যা যেটা আছে এখানে, সেটা হচ্ছে একটি 3 ফেজ ইন্ডাকশন মোটরের সরবরাহ থেকে 40 কিলোওয়াট বিদ্যুৎ শক্তি গ্রহণ করে। স্টেটরের মোট শক্তির অপচয় 1.5 কিলোওয়াট। যদি পুরো লোড নিয়ে চলার সময় মোটরের স্লিপ 0.04 এবং ঘর্ষণ আর উইন্ডেজ এর জন্য শক্তির অপচয় 0.4 কিলোওয়াট হয়, তবে বের করো কপার লস, রোটরের কপার লস, রোটরের পাওয়ার ডেভেলপ, মোটরের আউটপুট, মোটরের ফাইনাল যে আউটপুট সেটা, এবং মোটরের কর্মদক্ষতা। আচ্ছা, এই চারটা জিনিস আমাদেরকে বের করতে হবে। এখানে যে সব মান দেওয়া আছে, ডাটাগুলো আমরা প্রথমে লিখে নিলাম। এটা হচ্ছে পাওয়ারের ইনপুট দেওয়া আছে, একটা রোটরের পাওয়ার ইনপুট, একটা মোটরের যে পাওয়ার ইনপুট সেটা দেওয়া আছে, স্টেটরের লস দেওয়া আছে, স্লিপ দেওয়া আছে, ফ্রিকশন অ্যান্ড উইন্ডেজ লস দেওয়া আছে। আমাদেরকে এই চারটা জিনিস বের করতে হবে। তো প্রথমে বের করতে হবে সেটা হলো আরসিএল বা রোটরের কপার লস। রোটরের কপার লস নির্ণয়ের যে সূত্র আমরা জানি, যে রোটরের ইনপুটে যে পাওয়ারটা দেওয়া হচ্ছে সেটা থেকে যদি আমরা রোটরের আউটপুট বিয়োগ দিতে পারি তাহলে কপার লসটা পাবো। তাহলে রোটরের ইনপুটে কত পাওয়ার দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে আমাদের মোটরের যে ইনপুট, সেখান থেকে মোটরের যে লস সেটা যদি বিয়োগ দিই তাহলে আমরা পাবো হচ্ছে রোটরের ইনপুট। তাহলে এখানে দেখানো হচ্ছে যে মোটরের ইনপুট মাইনাস স্টেটরের পাওয়ার লস, এখানে ডিরেক্ট দেওয়া আছে, মানে এর মধ্যে কপার লস আছে এবং এর মধ্যে আয়রন লস আছে। তো সেটা যদি আমরা বিয়োগ দিই তাহলে যেটা পাচ্ছি এটা হচ্ছে রোটরের ইনপুট।
এখানে যে সূত্রটা দেওয়া আছে সেটা সরাসরি দেওয়া আছে যে রোটরের ইনপুট গুণ স্লিপ ইকুয়াল কপার লস। এই সূত্রটা আমরা দেখেছি। তো যেহেতু এখানে স্লিপ দেওয়া আছে সরাসরি আমরা সেই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। এরপরে রোটরের পাওয়ার ডেভেলপ। রোটরের পাওয়ার ডেভেলপ হচ্ছে রোটরের পাওয়ার ইনপুট মাইনাস রোটরের কপার লস দিলে রোটরের পাওয়ার ডেভেলপটা বের হয়ে যাবে। এটা একটা সিম্পল সূত্র, সেটাও বের হয়ে গেল। এবার মোটরের আউটপুট পাওয়ার। পাওয়ার ডেভেলপ থেকে যদি আমরা ফ্রিকশন জনিত যে লস সেটা যদি আমরা বাদ দিই তাহলে যেটা থাকে সেটা হচ্ছে মোটরের আউটপুট। সেটা এখানে দেখানো হয়েছে যে রোটরের পাওয়ার যেটা আউটপুটে পাচ্ছি বা পাওয়ার ডেভেলপ সেখান থেকে আমরা ফ্রিকশন লসটা বাদ দিচ্ছি, দিলে আমরা ফাইনালি যেটা পাচ্ছি সেটা হচ্ছে আউটপুট। এবং ইফিসিয়েন্সি বের করার যে সূত্র যে আউটপুট ডিভাইডেড ইনপুট ইন্টু 100, সেই সূত্রের মাধ্যমে আমরা এই মোটরের ইফিসিয়েন্সিটাও নির্ণয় করতে পারছি শতকরা হিসাবে। 3 নাম্বার যে অঙ্কটা আমরা দেখব সেখানে প্রথমে বলা হয়েছে যে একটি 3 ফেজ 440 ভোল্ট 50 হার্জ 6 পোল ইন্ডাকশন মোটর 955 আরপিএম গতি বেগে চলার সময় 8 হর্স পাওয়ার উৎপন্ন করে। মোটরের পাওয়ার ফ্যাক্টর 0.8, স্টেটরে মোট শক্তির অপচয় 400 ওয়াট এবং ঘর্ষণজনিত অপচয় 0.5 হর্স পাওয়ার হলে নির্ণয় করো স্লিপ, রোটরের কপার লস, মোট ইনপুট, মোটরের ইনপুট এবং মোটরের কর্মদক্ষতা। তাহলে আমাদের গিভেন ডাটাগুলো আমরা লিখে ফেললাম যে ভোল্টেজটা এখানে দেওয়া আছে 440 ভোল্ট, ফ্রিকোয়েন্সি 50 হার্জ, পোল হচ্ছে 6 পোল, রোটরের আরপিএম 955 আরপিএম, এখানে 8 হর্স পাওয়ার। 8 হর্স পাওয়ার, এখন এই হর্স পাওয়ারকে যদি ওয়াটে নিয়ে যেতে হয় তাহলে 746 দ্বারা গুণ দিতে হবে। স্টেটরের পাওয়ার লস, স্টেটরের লস হচ্ছে এখানে দেওয়া আছে 400 ওয়াট, স্টেটরের মোট শক্তির অপচয়। তারপরে যেটা দেওয়া আছে ফ্রিকশন অ্যান্ড উইন্ডেজ লস, এটাও হর্স পাওয়ার দেওয়া আছে হাফ হর্স পাওয়ার, সেখান থেকে আমরা ওয়াটে কনভার্ট করে নিলাম। এরপরে আমাদের যে জিনিসগুলো বের করতে হবে স্লিপ, কপার লস রোটরের, মোটরের ইনপুট, মোটরের আউটপুট এবং আমাদের দক্ষতা। তাহলে প্রথমে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে স্লিপ। স্লিপ নির্ণয়ের যে সূত্রটা আমরা জানি যে সিনক্রোনাস স্পিড মাইনাস রোটরের স্পিড ডিভাইডেড সিনক্রোনাস স্পিড। তো সেই সূত্রের মধ্যে আমাদের সিনক্রোনাস স্পিডটা আগে নির্ণয় করে নিতে হবে, সেটা হচ্ছে 120 F/p। এই সূত্রের থেকে আমরা প্রথমে সিনক্রোনাস স্পিডটাকে বের করে নিলাম। নির্ণয় করার পরে সেটা স্লিপ নির্ণয়ের সূত্রের মধ্যে ইনপুট দিলে এবং আমাদের রোটরের স্পিড আমাদের কোশ্চেনে দেওয়া আছে, তো সেখান থেকে আমরা স্লিপটা নির্ণয় করতে পারছি। এরপরে যেটা বের করতে হবে সেটা হচ্ছে রোটরের কপার লস। রোটরের কপার লস বের করার যে সূত্র সেটা হলো রোটরের পাওয়ার ইনপুট গুণ স্লিপ। এখন রোটরের পাওয়ার ইনপুট কি করে আমরা এখান থেকে বের করব? এখানে পাওয়ার ইনপুটের যে সূত্রটা আছে 2 পাই ইন্টু ফুল লোড টর্ক গুণ সিনক্রোনাস স্পিড ডিভাইডেড 60। এই যে সমীকরণটা আছে এখানে, এটা আমরা আগেই পড়ে এসেছি। এখানে আমাদের সিনক্রোনাস স্পিডটা নির্ণয় করা আছে, শুধুমাত্র ফুল লোড টর্কটা নির্ণয় করলে আমরা পাওয়ার ইনপুটটা বের করতে পারবো। ফুল লোড টর্কের সূত্রটা আমরা আগে দেখেছি যে হর্স পাওয়ার গুণ 746 গুণ 60 ডিভাইডেড 2 পাই এনআর বা রোটরের আরপিএম। এই প্রত্যেকটার মান আমাদের কোশ্চেনের মধ্যে দেওয়া আছে, সেখান থেকে আমরা ফুল লোড টর্কটা নির্ণয় করলাম।
নিউটন পার মিটার এর একক, সেখান থেকে আমরা পাওয়ার ইনপুট, রোটরের পাওয়ার ইনপুটটাও নির্ণয় করতে পারছি এই সূত্রের মাধ্যমে। প্রত্যেকটা মান এখানে বসালে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে 6249.64 ওয়াট। এর সাথে আমরা যখন স্লিপটাকে গুণ করে দিচ্ছি তখনই আমরা কপার লস পাচ্ছি। আচ্ছা, এরপরে আমাদের যেটা নির্ণয় করতে হবে সেটা হচ্ছে মোটরের ইনপুট পাওয়ার। মোটরের ইনপুট পাওয়ার আমরা যদি এই স্টেজটা দেখি যে রোটরের যে ইনপুট তার সাথে যদি আমরা স্টেটরের যে লস সেটা যদি আমরা যোগ করতে পারি তাহলে আমরা মোটরের ইনপুটটা পাবো। মানে মোটরের ইনপুট থেকে স্টেটরের লস বাদ দিলে রোটরের ইনপুট পাওয়া যায়, অর্থাৎ রোটরের ইনপুটের সাথে স্টেটরের লস যোগ করলে আবার মোটরের ইনপুট পাওয়া যায়। সেই জিনিসটা এখানে করা হয়েছে যে রোটর পাওয়ার ইনপুট প্লাস স্টেটরের পাওয়ার লস, এটা কোশ্চেনে দেওয়া আছে স্টেটরের পাওয়ার লস। সুতরাং এই দুটো যোগ করে দিলে খুব সহজে আমাদের মোটরের ইনপুট ইলেকট্রিক্যাল পাওয়ার যেটা সেটা পাওয়া যাচ্ছে। এরপরে আমাদের নির্ণয় করতে হবে মোটরের আউটপুট পাওয়ার। তো এই চিত্রের মাধ্যমে দেখা যাচ্ছে যে রোটরের ইনপুট, সেখান থেকে যদি রোটরের কপার লস এবং ফ্রিকশন লস এই দুটা যদি আমরা বাদ দিই তাহলে যেটা থাকে সেটা হচ্ছে রোটরের একটা মোটরের আউটপুট। তো এই জিনিস দুইটা এখান থেকে বাদ দেওয়া হয়েছে, রোটরের কপার লস এবং ফ্রিকশন লস এই দুটা ইনপুট থেকে যখনই বাদ দিয়ে দেওয়া হয়েছে তখনই আমরা মোটরের আউটপুট পাওয়ারটা পেয়ে যাচ্ছি। আর ইফিসিয়েন্সির যে সূত্র যে আউটপুট ডিভাইডেড ইনপুট ইন্টু 100, সেই সূত্রের মাধ্যমে আমরা এখানে ইফিসিয়েন্সিটা নির্ণয় করতে পারছি। এই ছিল আমাদের 3টা অঙ্ক। এখন আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমাদের মঙ্গল কামনা করে আশা করি আজকের ক্লাস থেকে 12 নম্বর অধ্যায় সম্পর্কে তোমাদের ভালো একটি ধারণা পেয়েছো। এরপরে তোমাদের যে কাজগুলো থাকবে সেটা হচ্ছে বই থেকে ভালোভাবে 12 অধ্যায়টা আবার পুনরায় পড়া এবং এখানে আর যে ম্যাথগুলো দেওয়া আছে সেগুলো প্র্যাকটিস করা, এবং যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে তোমরা ফেসবুকের মাধ্যমে বা ফোন করে নক করতে পারো এবং সেই সমস্যার সমাধান আমি যদি ইন্ডিভিজুয়ালি দেওয়া সম্ভব হয় দিব, অথবা নেক্সট ক্লাসে সেই সমস্যা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।